নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নিউরো অ্যান্ড কিডনি কেয়ারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তনিমা দাস ভট্টাচার্যকে। নমস্কার ম্যাডাম, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমে আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। নমস্কার সবাইকে। 13 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড কিডনি ডে। এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে আর ইয়োর কিডনিজ হেলদি, ডিটেক্ট আর্লি, প্রোটেক্ট কিডনি হেলথ। মানে এই জোরটা দেওয়া হচ্ছে যে যাতে তাড়াতাড়ি ধরা পড়ে, কারণ কিডনি একবার যদি খারাপ হতে শুরু করে বেশিরভাগ সময়ই হচ্ছে মোর দ্যান 90% অফ দ্য কিডনি যখন ড্যামেজ হচ্ছে তখন কিন্তু তার সিমটমস হচ্ছে বা টেস্টে সেগুলো ধরা পড়ছে, তো তখন অনেক দেরি হয়ে যায়। এবার ক্রনিক কিডনি ডিজিজেই মেনলি আমরা আগে ধরতে পারি, কারণ অ্যাকিউট কিডনি ইনজুরি বা যেগুলো আমরা বলি র্যাপিডলি প্রোগ্রেসিভ রেনাল ফেলিয়ার, সেটা কিছু বোঝার আগেই পেশেন্ট বাধ্য হন ডাক্তারের কাছে পৌঁছতে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে যাব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শক বন্ধুরা আমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, কমেন্ট বক্সে এসে তারা প্রশ্ন করেন। তো আপনাদের প্রশ্নের উত্তর আমরা সবসময় চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো থাকার জন্য। তো আজকে আমাদের বিশেষ প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কিডনি রোগীদের জন্য, কারণ আমরা জানি যে কিডনি এমন একটা অর্গান যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান, আর সেই কিডনির রোগীদের অনেকগুলো অঙ্গের গুরুত্বপূর্ণভাবে যত্ন নেওয়াটা অত্যন্ত দরকার, কারণ এই সমস্ত অঙ্গগুলোর কিন্তু এফেক্টেড হয় কিডনি রোগের কারণে। তাহলে আসুন আমরা কথা বলে নিই যে কোন কোন অঙ্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি রোগীদের চিকিৎসার যারা চলছে তাদের জন্য, এবং তার পাশাপাশি যে চিকিৎসা চলছে যাদের, সেটা ওষুধেই হোক বা ডায়ালিসিসেই হোক, সেই সময় তারা কোন বিষয়গুলো বিশেষভাবে মাথায় রাখবেন, মেনে চলবেন, আর কিভাবে আমরা ভালো থেকে ডায়ালিসিসের যে সংখ্যা সেই ডায়ালিসিসের সংখ্যা কমিয়ে আনতে পারি। এই এতগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ম্যাডামের সাথে। আমাদের শরীরের যে দুটো কিডনি থাকে, এবার দুটো কিডনি খারাপ হলে তখনই তার কিডনির অসুখ হয়। আমি কোন কোন অর্গান যদি খারাপ হতে পারে বলার আগে বলে দিই, ধরুন একজন মানুষকে ইম্যাজিন করুন ওপর থেকে নিচ অবধি। এবার যে পেশেন্ট ভুল কথা বলছেন বা হঠাৎ করে এমনি ভালো ছিলেন, এখন হয়তো চিনতে পারছেন না, কোনো ভুল কথা বলছেন, কোথায় আছেন বুঝতে পারছেন না, রাত্রিবেলা ঘুমোচ্ছেন না, যেটা এইগুলো সিমটমস অফ ইউরেমিক এনকেফ্যালোপ্যাথি, মানে যেটাতে ব্রেন ঠিকমতো কাজ করছে না, সেটা কিডনি অসুখের লক্ষণ হতে পারে। তাছাড়া ধরুন চোখের চারিধারটা ফুলছে, সেটাও কিডনির লক্ষণ। শ্বাসকষ্ট হচ্ছে, সেটা জলের পরিমাণটা শরীরে বেড়ে যাচ্ছে বলে শ্বাসকষ্ট হচ্ছে, বা অ্যাসিডোসিস হচ্ছে, মানে কিডনি দুটি খারাপ হলে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। এবার মেটাবলিক অ্যাসিডোসিস মানে কিন্তু আমাদের যে পেটে আমরা বলি গ্যাস হচ্ছে বা অ্যাসিড হচ্ছে সেটি নয়, এটা হচ্ছে ব্লাডের অ্যাসিডোসিস, যেটাতে পিএইচ কমে যায় এবং তাতে পেশেন্ট হয়তো ফোলা পেশেন্টই নয়, তার হয়তো শরীরে তরলের পরিমাণটা বাড়েনি, কিন্তু সে প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছে, যেটা অক্সিজেন দিয়েও ঠিক হচ্ছে না। তো সেটা হচ্ছে কিন্তু কিডনির অ্যাডভান্সড কিডনি ডিজিজের একটা সিমটম। অনেক সময় ফ্যাকাশে হয়ে যাচ্ছেন বা মুখে মনে হচ্ছে যে কোনো একটা সাদা আস্তরণের মতন পড়ছে, স্কিনে প্রচুর ছোট ছোট কোনো দানা বেরোচ্ছে, যেটা হয়তো প্রচণ্ড পরিমাণে চুলকোচ্ছে। এগুলো কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের লক্ষণ, যেটা ইউরেমিক ফ্রস্ট বা এই যে সাদা ভাবটা ইউরেমিক ফ্রস্ট বা অ্যানিমিয়া, রক্তাল্পতার জন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছেন, সেটা কিডনির সিমটম। এই যে স্কিন ডিজিজগুলো হচ্ছে সেটাও কিন্তু কিডনি রিলেটেডই সিমটম, স্কিন ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন আমাদের ভাষায়। তার সঙ্গে অবশ্যই হচ্ছে হার্ট। আমাদের সিকেডি পেশেন্টস যারা আছেন, মানে ক্রনিক কিডনি ডিজিজ, তাদের তো আমরা সবাই এখন জানেন যে আমরা জিএফআর অনুযায়ী স্টেজিং করি। এবার একটি পেশেন্টের ডায়ালিসিস লাগবে যখন তার স্টেজ 5-এ পৌঁছচ্ছে। বহু পেশেন্ট কিন্তু স্টেজ 5-এ ওষুধ খেয়ে থাকেন, কিন্তু যখন তার জিএফআরটা লেস দ্যান 15 বা ইউজুয়ালি আমাদের বেশিরভাগ যারা ডায়ালিসিস শুরু করেন তারা লেস দ্যান 10-এ নেমে যায়, তখন তার গিয়ে ডায়ালিসিস লাগছে।
এবার তার আগে CKD3তেই অনেক পেশেন্টরা কিন্তু হার্টের ডিজিজে মারা যাচ্ছেন, কারণ ক্রনিক কিডনি ডিজিজ ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর হার্ট কন্ডিশনস, মানে হার্ট অ্যাটাক। তো সেই জন্য হার্টের দিকটা তাদের কিন্তু মনিটর করা দরকার, সঠিক সময়ে ইকো করা, ইসিজি করা, বা আমরা যখন লিপিড প্রোফাইল করতে বলছি, ক্যালসিয়াম ফসফরাস করতে বলছি, সেইগুলো দরকার। হার্টের ক্ষেত্রে ক্যালসিয়াম কেন বললাম, কারণ আমরা সবাই জানি ক্যালসিয়াম হচ্ছে আমাদের বোনসে। এবার কিডনির জন্য কিন্তু এই ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, প্যারাথাইরয়েড হরমোন, এই 4টে জিনিস মিলে একটা ব্যালেন্স মেনটেন করে, যেটা কিডনি খারাপ হলে এই ব্যালেন্সটার চলে যায়। এবার এই ব্যালেন্সটা যদি নষ্ট হয় তাহলে হার্টের যে আর্টারিগুলো থাকে, মানে হার্টের যে ধমনীগুলো থাকে, সেগুলো ক্যালসিফাইড হতে থাকে, মানে সেগুলোতে ক্যালসিয়াম, ফসফরাস এইগুলো ডিপোজিট হয়ে ওগুলো সরু হতে থাকে এবং হার্টের রক্ত চলাচলে বাধা হয়। এবার তাতে কিন্তু তাদের হার্ট অ্যাটাক বা তাদের অ্যারিদমিয়া, মানে হার্টের রেটের গণ্ডগোল, রিদমের গণ্ডগোল এবং সাডেন কার্ডিয়াক ডেথের চান্স অনেক বেড়ে যায়। সেই জন্য কিডনি রোগীদের কিন্তু কার্ডিওলজিস্টেরও প্রয়োজন আছে। এছাড়া যদি আরও ধরুন নিচে নামি, মানে আমি তো শরীরের ওপর থেকে নিচে নেমে বলছি, অনেক এন্ডোক্রিন গণ্ডগোল হয়। ধরুন মেয়েদের ক্ষেত্রে বলছি, তাদের পিরিয়ডস রেগুলারলি হচ্ছে না, তারা অ্যানিমিক হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু একটা কিডনির অসুখ হতে পারে। বা ধরুন কারোর হয়তো গলা বসে যাচ্ছে, থাইরয়েডের কোনো সমস্যা হচ্ছে, সেটাও কিডনির জন্য সম্ভব। এছাড়া পেটে জল জমছে, পা ফুলে যাচ্ছে, এগুলো সব কিডনির সিমটম হতে পারে। কিডনির কোনো সিমটমই বলে যে এটা কিডনির জন্য হচ্ছে সেটা হয় না, মানে এই সিমটমগুলো এত সাটল, এত কমন যে আমরা অনেক সময় কিডনিটাকে মিস করে যাই। আমরা হয়তো স্কিনের ডাক্তারের কাছে গেলাম বা শুধু হার্টের ডাক্তারের কাছে গেলাম, সেইটা ঠিক নয়। এবার ঠিক নয় মানে হচ্ছে তাদের কাছে গেলেও ক্রিয়েটিনিন টেস্টটা করানো দরকার, দিয়ে সঠিক সময় নেফ্রোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন। এইগুলো হচ্ছে সাধারণত সিমটমস আমি যেগুলো বললাম। এছাড়া যারা ডায়ালিসিস রোগী, যারা ডায়ালিসিস অলরেডি করাচ্ছেন, আমরা তো যতক্ষণ না সে স্টেজ 5 এ মেনটেন করা যাচ্ছে না তাকে ওষুধে, ততক্ষণ তাকে ওষুধ দিয়েই মানে চেষ্টা করি। কোনো পেশেন্টকেই আমরা বলি না যে আপনি না ভালো আছেন, খিদে তার হচ্ছে, সব হচ্ছে, ইউরিন হচ্ছে, শ্বাসকষ্ট নেই, যে আপনি এক্ষুনি ডায়ালিসিসে চলে যান। আমরা কোনো নেফ্রোলজিস্টই তাই সাজেস্ট করি না। কিন্তু যারা ডায়ালিসিস এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে গেছেন, ডায়ালিসিস ছাড়া যাদের উপায় নেই, তারা ডায়ালিসিসে গেলেও তাদের কিন্তু বাকি অর্গানগুলো যেরকম সিকেডি নন ডায়ালিসিস পেশেন্টের ইম্পর্টেন্ট, এনাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, বিশেষ করে তাদের হার্টের সমস্যা হচ্ছে কিনা। কারণ অন ডায়ালিসিস সাডেন কার্ডিয়াক ডেথ ইজ কমন। এই যে রিদমের গণ্ডগোল বা ধরুন প্রেশার ফল করছে, বা প্রেশার ডায়ালিসিস করতে করতে অত্যাধিক বেড়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, তাদের কি করা উচিত, কোন ওষুধগুলোকে কিভাবে টাইমিং করা উচিত, তাদের ড্রাই ওয়েট কত থাকবে, মানে কোনো এই ডায়ালিসিসের পরে তাদের ওজন কত রাখতে হবে, তাদের ব্লাড প্রেশারের ওষুধ কমাতে হবে কি না, এই সব জিনিসগুলো কিন্তু একজন নেফ্রোলজিস্ট যিনি ওনাকে ফলো আপ করছেন উনিই বলতে পারবেন। তাছাড়াও যেটা বোন ডিজিজ, মেটাবলিক বোন ডিজিজ বলছিলাম, সেইটাই হচ্ছে ওই ক্যালসিয়াম ফসফরাস। অনেক পেশেন্ট ভাবেন যে আমি তো ডায়ালিসিস করাচ্ছি, আর কেন আমি এত টেস্ট করাবো, কিন্তু এই টেস্ট করানোটা দরকার ওই মেটাবলিক বোন ডিজিজ হচ্ছে কি না। অনেক ডায়ালিসিস পেশেন্টের করতে করতে ভীষণ শরীরে ব্যথা, মানে হাড়ে ব্যথা, বা ঘুম থেকে উঠছেন তখন মাংসপেশিতে ব্যথা, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু পার্ট অফ মেটাবলিক বোন ডিজিজ, এবং এইগুলোর ঠিক সময়ে ব্লাড টেস্টগুলো দরকার, এবং তার জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে যেই ওষুধগুলো খাওয়া দরকার। অনেকে ভাবেন যে শুধু ক্যালসিয়াম খেয়ে গেলাম তাতেই কাজ হবে, সেটা কিন্তু নয়। ম্যাম পাশাপাশি যেটা আপনি বললেন যে একজন পেশেন্ট যতক্ষণ না 5th স্টেজে পৌঁছায় ততক্ষণ আপনারা ডায়ালিসিস করার কথা বলেন না। এবার আমার প্রশ্ন যে যখন কোনো কিডনি পেশেন্ট আপনাদের কাছে ফার্স্ট টাইম যখন বুঝতে পারছেন যে তার কিছু প্রবলেম হচ্ছে, তাহলে কি প্রাথমিকভাবে তার মেডিসিন বা ডায়েটের মাধ্যমেই তার চিকিৎসা শুরু হয়? একদম। আমরা
সিকেডিতে বলি, এটা ক্রনিক কিডনি ডিজিজের কথাই বলছি। প্রথম হচ্ছে ডায়েট। প্রথম একেবারেই সবসময় যদি প্রথম 3টে কারণ বলেন তাহলে প্রথম 3টে কারণই ডায়েট, মানে রেনাল ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর হেলদি লাইফস্টাইল। এরপরে আমাদের কাছে কিছু কিছু ওষুধ আছে যেগুলোর বেশিরভাগ যে ওষুধ আমরা লিখি তার মধ্যে বেশিরভাগই এভিডেন্স বেসড, কিন্তু কিছু ওষুধ আছে যেগুলো আমরা বলি সাপ্লিমেন্টস হিসেবে। অনেক বিভিন্ন ধরনের পেশেন্ট আমাদের কাছে আসেন, কেউ বলেন যে কেউ হয়তো 1.3 বা 1.5 ক্রিয়েটিনিন নিয়ে এলেন, কেউ আবার হয়তো 7 ক্রিয়েটিনিন নিয়ে এলেন যেখানে তার ডায়ালিসিস প্রয়োজন, কিন্তু ওনার পরিবারে কারুর কিছু হয়েছে বলে উনি ডায়ালিসিস করাতে চান না। তো সাধারণত আমরা যে ওষুধগুলো দিই সেগুলো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ওষুধ, বা দেখবেন আলফা কিটো অ্যানালগ বলে ওষুধ ইউজ হয়। অনেকে আগে আমরা বলতাম টক দই খান, এখন অনেকে প্রি বা প্রোবায়োটিক যেগুলো কস্টলি ওষুধ সেগুলো ইউজ করেন। এছাড়াও দেখবেন এন অ্যাসিটাইলসিস্টিন যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রয়েছে, সেইগুলো যেরকম পালমোনোলজিস্ট মানে লাংসের ফুসফুসের কারণে দেওয়া হয় সেরকম কিডনির কারণেও দেওয়া হয়। এগুলো সব কিছু যে প্রচুর এভিডেন্স ব্যাকিং আছে তা নয়, কিন্তু আমরা সবাই লিখি এগুলো, এবং পেশেন্টের সিচুয়েশান বুঝে, পেশেন্টের কি তার ইমোশনাল সেট আপ, সে ডায়ালিসিস যদি একদম করাতে না চায় তখন আমরা বাধ্য হয়ে সব লিখে দিই, যে যতটা মানে যত রকমভাবে চেষ্টা করা যায় তাকে ভালো রাখার। সে যেমন ধরুন যে সিকেডি 5 স্টেজে চলে গেছে, জিএফআর ভীষণ কমে গেছে, সে কোনো মতেই ফিস্চুলা করাবে না, ডায়ালিসিস করাবে না, তাকে বুঝিয়েও হচ্ছে না, তখন তাকে আমরা বলি প্রোজ অ্যান্ড কনস, মানে কি কি হতে পারে বাড়ির লোককে আমরা বলে দিই। এবার তারপরে তাকে কনজারভেটিভ কিডনি ম্যানেজমেন্ট, যেটা বিদেশে এবং আমাদের দেশেও অ্যাকসেপ্টেড একটা মেথড, যে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক যদি অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ আমি জানি আমার এই হতে পারে কিন্তু আমি তবুও ডায়ালিসিসে যাব না, তাহলে তাকে আমরা ডেফিনেটলি অল লাইনস অফ ট্রিটমেন্ট দিয়ে আমরা চেষ্টা করি। আর যে পেশেন্টরা মানে অজ্ঞতার জন্য বুঝতে পারেন না তাদেরকে আমরা প্রথমে অবশ্যই বোঝানোর চেষ্টা করি যে এই ওষুধগুলো আমরা দিলাম, বা কোন ওষুধটা ওনাকে কখন বন্ধ করতে হবে, কখন সত্যিই ডায়ালিসিসে যেতে হবে, সেই জিনিসটা কাউন্সেলিং দরকার। মানে প্রধানত যেটা সেটা হচ্ছে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে বসে কথা বলা, একটু সময় সাপেক্ষ, কিন্তু এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে যে এই সমস্যা হতে পারে। হঠাৎ করে খিঁচুনি হলো, সেটাও কিন্তু একটা ইউরেমিক সিজার হতে পারে, মানে উচ্চ ক্রিয়েটিনিন আর ইউরিয়ার জন্য হতে পারে। তো এটাই মানে মেথড, এবং প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা সম্মান করি। কেউ যদি বলে যে না আমি ডায়ালিসিস করাবো না, যাই হয়ে যাক আমি করাবো না, তাহলে দ্যাট শুড বি রেসপেক্টেড, কারণ পেশেন্টস চয়েস ইজ ফার্স্ট। Patient's choice should be respected not only by the doctor but also by his or her relatives. এটা আমি সবসময় বলি আর কি। ম্যাডাম একটু টেস্টের কথায় আসি, মানে আপনাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে টেস্ট একজন কিডনি রোগীকে যেটা আপনারা রুটিনলি করতে বলেন সেটা কি? এ ফর অ্যানিমিয়া, মানে হচ্ছে হিমোগ্লোবিন তার লেভেল কতটা। হিমোগ্লোবিন যদি কারুর কম আসে তাহলে তার আমরা আয়রন স্টেটাস দেখি, মানে সেটা আয়রন কমের জন্য হচ্ছে না অন্য কোনো কারণ হচ্ছে যেটা গুরুতর ইনভেস্টিগেশন বা গুরুতর অসুখের দিকে লক্ষণ করছে, মানে দিচ্ছে। তাছাড়া হচ্ছে ক্রিয়েটিনিন পরীক্ষা, মানে হচ্ছে ব্লাড ফর সেরাম, মানে সেরাম ফর ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম। এই জিনিসটা হচ্ছে বেসিক টেস্ট ফর এনি কিডনি ডিজিজ। এর সঙ্গে হচ্ছে ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, তাতে প্রোটিন যাচ্ছে কি না, আরবিসি যাচ্ছে কি না। প্রোটিন গেলে তাহলে তার এই যেটা যাচ্ছে সেটা ইউরিন ইনফেকশন আছে কি না, মানে ইউরিন কালচার সেন্সিটিভিটি। ইউরিন কালচার সেন্সিটিভিটি যদি নেগেটিভ থাকে তাহলে স্পট ইউরিন এসিআর বা স্পট ইউরিন পিসিআরও হয়, মানে প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও বা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, যে কতটা প্রোটিন ইউরিনে লিক হচ্ছে। এছাড়াও আমরা যেগুলো করি সেটা এইগুলো হচ্ছে কিডনির ফাংশানগুলো দেখে অ্যাসেস করা। এছাড়াও যেটা করি আমরা আলট্রাসাউন্ড, কিডনির আলট্রাসাউন্ড, প্রস্টেটের আলট্রাসাউন্ড, মানে ইউএসজি হোল অ্যাবডোমেন বা ইউএসজি অফ কিডনি, ইউরেটার অ্যান্ড ব্লাডার,
তার সঙ্গে ইকোকার্ডিওগ্রাফি ইজ মাস্ট, যেটা বলছিলাম আমি, হার্টের সমস্যা হচ্ছে কি না, আর লিপিড প্রোফাইল, আর অবশ্যই সুগারের টেস্টগুলি। ম্যাডাম, ডায়ালিসিস কি সত্যি কোনোভাবে কমিয়ে আনা যায়? অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যারা অ্যাকিউট অন ক্রনিক কিডনি ডিজিজ, ধরুন তার ক্রিয়েটিনিন ছিল হচ্ছে 3, 3.5, আস্তে আস্তে তার বাড়ছে একরকম, কিন্তু হঠাৎ একটা তার নিউমোনিয়া হলো বা কোনো জ্বর হলো, বা উনি হয়তো ভুল করে কোনো ব্যথার ওষুধ খেয়ে নিয়েছেন, ক্রিয়েটিনিনটা লাফিয়ে 5, 5.5 বা তারও বেশি বেড়ে গেল, ইউরিন কমে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই সময়টা মানে অ্যাকিউট পার্টটা যদি ডায়ালিসিস দিয়ে আমরা ম্যানেজ করতে পারি, তারপরে যদি দেখি যে পেশেন্টের ইউরিন ভালো হচ্ছে, পেশেন্টের ক্রিয়েটিনিন আবার আগের জায়গায় ফিরে আসছে, বা আগের বেসলাইনে না এলেও তার থেকে হয়তো আরেকটু ওপরে এসে দাঁড়িয়ে থাকছে, পেশেন্টের সমস্যা হচ্ছে না, তাহলে আমরা ডায়ালিসিস বন্ধ করতে পারি। সেটা অ্যাকিউট অন ক্রনিক কিডনি ডিজিজ। এটা কিন্তু কেউ ভুলভাবে নেবেন না যে ক্রনিক কিডনি ডিজিজ যারা মেনটেনেন্স ডায়ালিসিসে আছেন তাদেরকে আমরা ডায়ালিসিস বন্ধ করে দিতে পারবো। খুব কমন প্রশ্ন যে ডায়ালিসিস তো আপনি একটা করে লিখে দিন, আমি একটা করলেই ভালো থাকি। একটা ডায়ালিসিসে হয় না, তার কারণ হচ্ছে আইডিয়াল 3 per week ডায়ালিসিস বা নাইট টাইম ডায়ালিসিস যারা নিজেদের বাড়িতে নেন, তার কারণ হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স দেখতে হয়, মানে যারা নিয়মিত ডায়ালিসিস করাচ্ছেন। আমাদের দেশে যেহেতু মানুষের ফ্রেম ছোট, বিদেশিদের থেকে অনেক পেশেন্ট সপ্তাহে 2টো করে ডায়ালিসিস করান, কিন্তু তাদের কিছু কিছু সমস্যা থাকে, ধরুন ঠিক করে হয়তো ঘুম হচ্ছে না, খিদেটা খুব ভালোভাবে হচ্ছে না, ফ্রেশনেস যেটা থাকে সেইটা নেই, তো সেইগুলো ওনারা অ্যাকসেপ্ট করে অনেক সময় 3টের বদলে 2টো করে করেন, আমাদের অ্যাডভাইস থাকা সত্ত্বেও ওনারা 2টো করে করেন। একটা মানে সত্যিই সম্ভব নয়, অনেক পেশেন্টরা বলেন ঠিকই, কিন্তু সেটা আইডিয়াল নয়। আর ডায়ালিসিস অ্যাডিকুয়েসি চেক করা উচিত, মানে প্রতি পেশেন্ট যারা মেনটেনেন্সে রয়েছেন তাদের ইউরিয়া ক্লিয়ারেন্স হচ্ছে কি না, বা আমাদের কিছু কিছু ফর্মুলা আছে, আমরা বলি KT/V বা URR, এই টেস্টগুলো করে দেখা উচিত যে তার জন্য ডায়ালিসিসটা ঠিক মাত্রায় আমরা দিতে পারছি কি না। একেবারে। কিডনি রোগীদের জন্য কি এক্সারসাইজ বা ব্যায়াম করা চলে? একদম, পেশেন্টদের কেন, সব মানুষেরই কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ফিজিক্যাল ফিটনেস দরকার। এবার ডায়ালিসিস পেশেন্টদের আমরা শুধু একটাই জিনিস বলি হচ্ছে যে ফিস্চুলার হাতে যেন কোনো আঘাত না লাগে, কারণ ফিস্চুলা হচ্ছে লাইফলাইন। এভি ফিস্চুলা যদি নষ্ট হয়ে যায় মুশকিল, কিন্তু অবশ্যই হাঁটুন, ব্যায়াম করুন, অনেকে যোগা করেন, তো দ্যাট ইজ অলসো ভেরি গুড। আর এক্সারসাইজ অ্যাটলিস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা হাঁটুন, মানে খোলা জায়গায় হাঁটুন, সেটাতেও হবে, কিন্তু অ্যাটলিস্ট 5 days a week 30 minutes, যেটা আমরা অন্য ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্টদেরকে বলি, কিডনি রোগীদের ক্ষেত্রেও তাই। একেবারে লাস্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য ভ্যাকসিন। হ্যাঁ, কিডনি রোগীদের জন্য ভ্যাকসিন অনেক রকমের আছে, যেগুলো আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। নর্মাল যারা মানে এমনি মানুষ, আমরা যারা হসপিটালে কাজ করি তারা সবাই ভ্যাকসিনেটেড আগেনস্ট হেপাটাইটিস বি, কিন্তু কিডনি রোগীদের ডাবল ডোজ লাগে। এবং ছোটোবেলায় হেপাটাইটিস বি পেয়ে থাকলেও সিকেডির সময় তাদেরকে আমরা HbS টাইটার টেস্ট করি, তার যদি টাইটার কম থাকে তাহলে তাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন পাওয়া উচিত, এবং সেটার একদম পার্টিকুলার প্রোটোকল আছে। এটা আমি এখানে বলছি না ইচ্ছে করেই, কারণ যাতে সেলফ প্রেসক্রিপশন না হয়, যে কোনো কিডনির নেফ্রোলজিস্টের কাছে গেলেই সেটা উনি বলে দেবেন। আরেকটা হচ্ছে যে নিউমোনিয়া অ্যান্ড ইনফ্লুয়েঞ্জাটা আমরা বলি হচ্ছে প্রতি বছর নিন, শীতকালে করে যে যখন ইনফ্লুয়েঞ্জাটা বেশি হয় সেই সময় নিন। আর নিউমোনিয়া ভ্যাকসিনস এখন আছে, মানে 2 রকমের ভ্যাকসিন আছে, দুটোই আমরা প্রেসক্রাইব করি, ডেফিনেট টাইম ফ্রেমে প্রেসক্রাইব করি। ইউজুয়ালি 2টো নিলে 5 বছর অবধি নিউমোনিয়া ভ্যাকসিন আর নিতে হয় না।
আরেকটা হচ্ছে বলার যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া মানে তার এইগুলি আর হবে না, সেটা কিন্তু নয়। মানে ইট ইজ নট 100% প্রোটেক্টিভ। এইটা ইন্টেন্সিটিটা কমায় বা হয়তো তার হসপিটালাইজেশনটা কমাবে। তাছাড়া দেখুন, যে পেশেন্টরা ট্রান্সপ্লান্টে যাচ্ছে তাদের কিন্তু আরও আমরা সব ভ্যাকসিনেশন শিডিউল তাদের দেখি যে তারা ফলো করেছেন কি না। তারা ভ্যারিসেলা মানে যেটা চিকেন পক্স ভ্যাকসিন, সেইটা ছোটোবেলায় নয় তাদের চিকেন পক্স হয়েছে কি না হিস্ট্রি নিই, নাহলে তাদেরকে ভ্যাকসিনেট করে দিতে হয়। এইগুলি সাধারণত যেই ভ্যাকসিনেশনস আমরা ইউজ করি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোটামুটিভাবে দর্শক বন্ধুরা আপনাদের কিডনি রোগীদের সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলো ছিল ম্যাডামের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। তো ম্যাডাম আশা করি আপনাদের সব উত্তর দিয়ে দিয়েছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই সেই প্রশ্ন পৌঁছে দেবো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। নমস্কার।